একটি পক্ষ ক্ষমতায় এসেছে, দেয়ার কান পেতে শুনুন। মানুষের ধিক্কারে, মানুষের ছিচিতে, মানুষের ট্রলে মানুষ বুঝতে পেরেছে যে একটি অনভিজ্ঞ সরকার, একটি অশিক্ষিত সরকার, একটি পরিকল্পনাবিহীন সরকার, এই সরকারকে দিয়ে এই দেশটি চলবে না। সবাই কথা বলবে। তৌফিক বলব, আপনি যা জানতে চেয়েছেন, নেত্রীকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন। দেশের মানুষের গগন বিদারী আহাজারি আল্লাহর আরশ কেঁপেছে। আল্লাহ তাআলার কাছে যে দোয়া কামনা করেছে, শেখ হাসিনা দেশে ফিরবেই। শেখ হাসিনার দেশে ফেরা হবে এক ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। এই প্রত্যাবর্তন বিশ্বে কোনো দিন হয় নাই, এমন এক প্রত্যাবর্তন হবে ইনশাল্লাহ। আমরা আপনাকে বলতে চাই, আপনার মাধ্যমে বলতে চাই, সে সময় আর বেশি দূরে নয়। ইনশাল্লাহ বাংলার জনগণ নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে বীরের বেশে ফিরিয়ে নেবে এবং বাংলাদেশ শেখ হাসিনার কাছেই নিরাপদ। শেখ হাসিনাই পারে, এই সাহসী বীর যোদ্ধা, তিনি পারবেন সব কিছুর অবসান ঘটিয়ে দিয়ে বাংলাদেশকে আবার বাঙালি জাতিকে, বাংলার তরুণ সমাজকে, বাংলার ছাত্র সমাজকে, বাংলার বেকার যুব সমাজকে আবার একটি স্বপ্ন দেখে তা বাস্তবায়ন করতে হবে। বাংলার শ্রমিক সমাজ তাকে আছে সেই নেত্রী শেখ হাসিনার। আমার সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক ছাত্র নেতা, অনেক পরিচয়, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই দিনে আপনার ব্যস্ততার মধ্যে আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। কি হচ্ছে বাংলাদেশে, এবং আপনারা যারা দেশে থাকতে পারেননি তারা কি করছেন, কেমন আপনাদের পর্যবেক্ষণ কি সার্বিক, সেটা দিয়ে আমি একটু পরের অংশ যাব। ধন্যবাদ তৌফিক মারুফ। আজ থেকে 46 বছর আগে যিনি হৃদয়ের ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে বাংলাদেশে ফিরে এসেছিলেন তার প্রিয় জননী জন্মভূমিতে, সেই দিনটি, সেই ঐতিহাসিক দিনটি আজ। কিন্তু আসলে আপনি খুবই যথার্থ বলেছেন। আমরা যারা 75-কে দেখেছি, 71-এর যোদ্ধা ছিলাম, মুক্তিযোদ্ধা ছিলাম, আমরা যারা 75-এর 15ই আগস্টকে আমরা কাছের থেকে পর্যবেক্ষণ করেছি এবং 75-এর পরে যখন আমরা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন বঙ্গবন্ধু কন্যা এবং বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা, সেই বাংলাদেশে ফিরে আসার সময় এবং সেই সময়কার রাজনৈতিক পরিস্থিতি, তৎকালীন সামরিক জান্তা ক্ষমতাসীন, 75-এর 15 আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারীদের অবাধ বিচরণ বাংলাদেশের মাটিতে, 71-এর মানবতা বিরোধী হত্যাকারীরা, বাংলার মা বোনের সম্ভ্রম লুণ্ঠনকারীরা বাংলাদেশের মাটিতে
তখন তাদের অবাধ বিচরণ, এই পরিস্থিতির মধ্যে যখন লাখো লাখো আওয়ামী লীগের নেতাকর্মী কারাগারে, সেই পরিস্থিতির মধ্যেই আমাদের প্রিয় নেত্রী, যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত, যে রক্ত পরভব মানে না, সেই রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন। সেদিনের পরিস্থিতি আর আজকের তিনি যখন নির্বাসনে, সেই পরিস্থিতির মধ্যে কি খুব একটা কি পার্থক্য আছে, এই বিষয়গুলি যদি পর্যালোচনা করি তাহলে অনেক সময়ের ব্যাপার, চুলচেরা বিশ্লেষণ করা অবশ্যই প্রয়োজন। তো তৌফিক মারুফ সেদিন ঝড় বৃষ্টিময় দিনে মাতৃসম নেত্রীর আগমন হয়েছিল দেশে। বাংলা মা যেন আনন্দস্ত্র ঢালছিল অঝোর ধারায় তার সন্তানকে কাছে পেয়ে। ঝড় বৃষ্টি উপেক্ষা করে লাখো লাখো জনতা সেদিন ছুটে গিয়েছিলেন প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে। বাবা মা ভাই ভাবি সকলকে হারিয়ে যিনি বিদেশে, যিনি এবং তার ছোট বোন আমাদের শ্রদ্ধেয় শেখ রেহানা বিদেশে থাকার সুবাদে প্রাণে রক্ষা পেয়েছিলেন, আমাদের সেই প্রাণপ্রিয় বাংলাকে লাখো শহীদের স্বপ্নের সোনার বাংলা হিসাবে গড়তে শেখ হাসিনা ছুটে এসেছিলেন এই দেশের টানে, সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে। আপনার নিশ্চয় মনে আছে সেদিন রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন জেনারেল জিয়া। অনেক চেষ্টা করেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাতে দেশে ফিরে না আসেন। আমি দেখেন তৌফিক মারুফ, আমি এই আজকের দিনের ছবিগুলো খুঁজতে খুঁজতে আমি একটি ছবি পেয়ে গেলাম। সেই ছবিটি ছিল ঐতিহাসিক একটি ছবি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানিক মিয়া এভিনিউতে বক্তব্য রেখে বক্তৃতা করে অঝরে কেঁদেছেন, বাংলার মানুষের কাছে ওয়াদা করেছেন, প্রত্যাশা দেখিয়েছেন। তারপরে তিনি ছুটে এসেছেন যে বাড়িটিতে তাদের কৈশোর শৈশব দীর্ঘ সময় কাটিয়েছেন এবং যে বাড়ি থেকে আওয়ামী লীগকে পরিচালিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার দিকে বাঙালি জাতিকে ধাবিতেছেন, যে বাড়িতে জাতির পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন, তার মা বেগম শেখ ফজিলতুন্নেসা মুজিব, তার ভাই বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, তার ভাই লেফটেন্যান্ট বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, তার দুই ভাবি সহ তার ছোট্ট আদরের ভাইটি শেখ রাসেল সহ সবাই অকাতরে জীবন দিয়েছেন। খুনিরা হত্যাকাণ্ড চালিয়েছেন, রক্তের ঢল নামিয়ে দিয়েছিলেন ৩২ নম্বরে। সেই বাড়িতে এসেছিলেন তিনি সেই নিহত বাবা মা ভাই ভাবি সবার জন্য দোয়া করতে। কিন্তু পাষণ্ড জিয়াউর রহমান সেই বাড়িটির মেইন গেট আটকিয়ে রেখেছিলেন, তাকে সেই বাড়িটিতে ঢুকতে দেয়নি। সেই ছবিটি দেখছিলাম, গেটের বাইরে দাঁড়িয়ে
বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা অবাক বিস্ময় তাকিয়ে রয়েছেন। অজরে চোখ দিয়ে পানি ঝরছে ঝরছে তো ঝরছে, এবং দুই হাত তুলে দোয়া করছেন। সে দৃশ্যটি দেখছিলাম। দেখেন তৌফিক মানুষ, 17 মে কি শুধু একজন রাজনৈতিক নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তনের দিন ছিল না, সেদিন যেন বহুদিন ধরে অন্ধকারে ডুবে থাকা বাংলার আকাশে আবার নতুন সূর্য উঠেছিল। আমার ছোট ইতিহাসের পাতায় কিছুদিন আসে যেগুলো শুধু ক্যালেন্ডারের একটি তারিখ হয়ে থাকে না, সেগুলো হয়ে ওঠে একটি জাতির কান্না, বেদনা, আশা আর পুনর্জন্মে। অতি 17 মে তেমনই একটি দিন, কারণ সেই দিন দেশে ফিরেছিলেন এমন এক নারী যিনি শুধু বঙ্গবন্ধু কন্যা নন, তিনি ছিলেন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার শেষ আশ্রয়। 75 সালের 15 আগস্টের সেই কালো রাতে শুধু একটি পরিবারকে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছিল একটি জাতির স্বপ্নকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে আবার পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসনে পাঠানো হয়েছিল, ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। রাজাকার আলবদরদের পুনর্বাসন করা হয়েছিল। বাংলার আকাশ থেকে যেন হঠাৎ করে আলো নিভে গিয়েছিল। সেই ভয়ঙ্কর সময় শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে ছিলেন বলে বেঁচে যান, কিন্তু বেঁচে থাকা কারণ মানুষ একদিনে বাবা, মা, ভাই, আত্মীয় স্বজন, নিজের পুরো পরিবার হারায়, তখন তার বেঁচে থাকাটাও এক ধরনের দীর্ঘশ্বাস হয়ে যায়। তারপর কেটে গেছে দীর্ঘ 6 বছর। নির্বাসনের জীবন, বুক ভরা শোক আর চোখ ভরা অশ্রু নিয়ে শেখ হাসিনা ফিরে এলেন বাংলার মাটিতে। সেদিন প্রবল ঝড় বৃষ্টি উপেক্ষা করে লাখো লাখো মানুষ ছুটে গিয়েছিল বিমানবন্দরে। মানুষ শুধু একজন নেত্রীকে দেখতে যায়নি, মানুষ যেন ফিরে পেয়েছিল হারিয়ে যাওয়া সাহস। তারা অনুভব করেছিল বঙ্গবন্ধুর রক্ত বৃথা যায়নি, তার স্বপ্ন এখনো বেঁচে আছে তার কন্যার মধ্যে। আমরা সেদিন যারা ওই বিমানবন্দরে ছিলাম, আমরা গগন বিদারী স্লোগান দিয়েছিলাম, শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে। বঙ্গবন্ধু রক্ত বৃথা যেতে পারে না, বৃথা যেতে দেব না। মুজিব হত্যার পর বাংলা হবে ভিয়েতনাম, খুনি তুই যেই হও বাংলা তোকে ছাড়তে হবে। এই অনুভব থেকেই আমার মনে হয়েছিল যে বঙ্গবন্ধুর রক্ত বৃথা যায়নি, তার স্বপ্ন এখনো বেঁচে আছে তার কন্যার মধ্যে। সেদিন শেখ হাসিনা বলেছিলেন, কোর্ট, আমি আপনাদের নেতা হতে আসিনি, আমি আপনাদের বোন হিসেবে, মেয়ে হিসেবে আপনাদের পাশে থাকতে এসেছি। এই একটি বাক্যের মধ্যে লুকিয়েছিল তার পুরো রাজনৈতিক দর্শন। ক্ষমতা নয়, মানুষের ভালোবাসায় ছিল তার শক্তি। প্রতিশোধ নয়, মানুষের ভাগ্য পরিবর্তনই ছিল তার লক্ষ্য। তারপরের ইতিহাস এক অবিশ্বাস্য সংগ্রামের ইতিহাস। তৌফিক মারুফ, বারবার হত্যা চেষ্টা, ষড়যন্ত্র, অপপ্রচার, কারাবরণ, আন্তর্জাতিক চাপ, সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে শেখ হাসিনা ধীরে ধীরে বাংলাদেশকে নিয়ে গেছেন এক নতুন উচ্চতায়। পৃথিবীর ইতিহাসে খুব কম রাজনৈতিক নেতার জীবনে এত আঘাত এসেছে, অথচ তিনি এত
দৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকেছেন। একটা সময় ছিল যখন বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি, বিদ্যুতের জন্য মানুষ হাহাকার করত, সন্ধ্যা নামলে গ্রাম অন্ধকারে ডুবে যেত, রাস্তাঘাট ভাঙাচোরা ছিল, যোগাযোগ ব্যবস্থা ছিল অনুন্নত বিপর্যস্ত, অর্থনীতি ছিল দুর্বল। সেই বাংলাদেশকে বদলে দেওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন শেখ হাসিনা। আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি দিন রাত পরিশ্রম করেছেন আরামকে হারাম করে। আজ পদ্মা সেতুর উপর দিয়ে যখন গাড়ি ছুটে চলে, তখন সেটি শুধু একটি পদ্মা সেতু পার হওয়া নয়, সেটি একটি জাতির আত্মমর্যাদা পার হয়ে যাওয়ার গল্প। বিশ্বব্যাংক যখন সরে দাঁড়ালো, যখন চারিদিকে বলা হচ্ছিল বাংলাদেশ পারবে না, কোড আনকোড, তখন শেখ হাসিনা মুখ উঁচু করে পিতার মতো বজ্র কণ্ঠে বলেছিলেন, আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করব, আনকোড। তিনি করেছিলেন, কারণ তিনি জানতেন আত্মবিশ্বাস হারালে একটি জাতি বাঁচতে পারে না। পদ্মা সেতু তাই শুধু ইট পাথরের স্থাপনা নয়, এটি বাঙালির সাহসের প্রতীক। ঢাকার আকাশে আজ মেট্রো রেলের শব্দ শোনা যায়। তৌফিক বাড়ো, এলিভেটেড এক্সপ্রেস হয়ে শহরের ব্যস্ততাকে নতুন গতি দিয়েছে। একসময় যানজটে থেমে থাকা শহর আজ আধুনিক নগরীর রূপ পেয়েছে। কর্ণফুলী টানেল সমুদ্র পাড়ের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার নতুন দিগন্ত খুলেছে। ডিজিটাল বাংলাদেশ শুধু একটি স্লোগান ছিল না, এটি ছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নতুন বাংলাদেশের ভিত্তি। যে বাংলাদেশ একদিন খাদ্য ঘাটতির জন্য পরিচিত ছিল, সেই বাংলাদেশ আজ খাদ্য সংকটপূর্ণ। যে মানুষগুলো বছরের পর বছর নদী ভাঙ্গনের দারিদ্র্যের ঝড়ে জলোচ্ছ্বাসে সব হারিয়ে খোলার কাছে নিজে জীবন কাটিয়েছে, তারা আজ আশ্রয়ণ প্রকল্পে নিজেদের ঘর পেয়েছে। শেখ হাসিনা শুধু রাস্তা, সেতু, ভবন নির্মাণ করেননি, তিনি মানুষের ভাঙ্গা জীবন জোড়া লাগানোর চেষ্টা করেছেন। করোনা মহামারীর সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলো যখন দিশেহারা, তখন বাংলাদেশে কোটি কোটি মানুষ বিনামূল্যে টিকা পেয়েছে। গ্রামের বৃদ্ধ কৃষক, শহরের রিক্সা চালক, গার্মেন্টস কর্মী, দিনমজুর সবাই টিকা পেয়েছে রাষ্ট্রের টাকায়। সেই কঠিন সময় শেখ হাসিনা শুধু সরকার প্রধান ছিলেন না, তিনি যেন মায়ের মতো আগলে রেখেছিলেন পুরো দেশকে। আজ যারা রাতের অন্ধকারে গ্রামের ঘরে বৈদ্যুতিক বাতি দেখে, যারা পদ্মা সেতু পেরিয়ে কয়েক ঘন্টার মধ্যে কয়েক মিনিটে অতিক্রম করে, যারা মেট্রো রেলে চড়ে সময় বাঁচায়, যারা নিজের ঘরের চাবি হাতে পায়, তারা হয়তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া অনুভব করে। কারণ উন্নয়ন শুধু কংক্রিটের দেওয়াল নয়, উন্নয়ন মানে মানুষের চোখের স্বপ্ন ফিরিয়ে আনা। কিন্তু ইতিহাস বড় নিষ্ঠুর। যে মানুষ সারা জীবন একটি দেশকে গড়তে নিজের জীবন উৎসর্গ করে, অনেক সময় তাকেই সবচেয়ে বেশি অপপ্রচার আর ষড়যন্ত্রের শিকার হতে হয়। তবু সত্যকে মুছে ফেলা যায় না। পদ্মা সেতু মুছে ফেলা যায় না, যাবে না। মেট্রো রেলের শব্দ থামিয়ে দেওয়া যায় না, যাবে না। গ্রামের ঘরে জ্বলা আলো নিভিয়ে দেওয়া যায় না, যাবে না। মানুষের মনে জেগে ওঠা আত্মবিশ্বাসও মুছে দেওয়া যায় না, যাবে না। 17ই মে তাই শুধু শেখ হাসিনার দেশে ফেরার দিন নয়, এটি একটি জাতির ঘুরে দাঁড়ানোর দিন। এটি বঙ্গবন্ধুর স্বপ্নকে আবার জাগিয়ে তোলার দিন। এটি এমন এক নারীর গল্প, যিনি নিজের ব্যক্তিগত শোক ভুলে কোটি মানুষের হাসির জন্য লড়াই করেছেন। যতদিন আকাশে লাল সবুজের পতাকা উঠবে, যতদিন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, ততদিন 17ই মে শুধু একটি স্মৃতি হয়ে থাকবে না, এটি হয়ে থাকবে আশা ফিরে পাওয়ার দিন, সাহস ফিরে পাওয়ার দিন,
আর বাংলার মানুষের হৃদয়ে ফিরে আসা এক আলোর নাম শেখ হাসিনার দিন। যে তবে আমি এই জায়গাটিতে আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাই, সেটি হচ্ছে 1981 সালের 17ই মে, যেদিন শেখ হাসিনা দেশে ফিরলেন, প্রত্যাবর্তন করলেন, আপনি যে চিত্রটি তুলে ধরলেন, এই প্রজন্মের কাছে সেটি আসলেই একটি স্বপ্নের মতো। কারণ এই প্রজন্ম সেই দিনটি দেখেনি, সেই দিনটি তাদের উপলব্ধিতে নেই, তারা সেটি ধারণ করতে পারবে না। কিন্তু আপনি তখন রাজপথের তুখোর এক ছাত্র নেতা, আপনার যেই আকাঙ্ক্ষা, তখন যে আপনার সাহস, দুর্বিনীত যে আপনার অবস্থান ছিল, এখনকার সময়ে এসে এই পরিপ্রেক্ষিতে যারা শেখ হাসিনার জন্য অপেক্ষায় আছেন, আবার আরেকটি প্রত্যাবর্তন দেখার জন্য অপেক্ষায় আছেন, সেই পথ আর কত দূর? আপনি মাঝখানে আরেকটি বাক্য বলেছেন, 1981 যখন শেখ হাসিনা গেলেন 32 নম্বরে, তখন ভিতরে ঢুকতে পারেননি, গেট বন্ধ করে দিয়েছিল জিয়াউর রহমানের প্রশাসন। তো এখন তো সেই ভবনটিও নেই। এবার তিনি কি করবেন, কিংবা আপনারাই যখন দেশে ফিরবেন আপনারা কোথায় যাবেন? সেই 32 নম্বর ভবনটিও তো এখন ধ্বংসস্তূপে পরিণত। এই প্রত্যাবর্তনের দুয়ারটি কিভাবে খুলছে, কোন পর্যায়ে? হ্যাঁ, দেখেন, আমি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে একটি ভিন্ন প্রেক্ষাপট। 5ই আগস্ট 2024-এ যে মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট খুনি, অর্থ লোভী, রক্ত পিপাসু ইউনুস যে দেশ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, অনেক তথ্য আসছে আজকে যে কিভাবে নির্দেশ দিয়েছেন, কারা নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা 32 নম্বরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কারা সুধা সদনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। শেখ হাসিনার স্বামী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ডক্টর M.A. ওয়াজেদ মিয়া সুধা সদনকে রাস্তায় বিলীন করে দিয়েছে। দেখেন, আমি একটি কথা বলি আপনাকে, অনেক সময় তো পেরিয়ে গেল। ডক্টর ইউনূস এখন পচা একটি আলুর বস্তা, দুর্গন্ধ না, শুধু এটি কেউ ধরতে চায় না, ছুঁইতে চায় না, মাথায় নিতে চায় না। কারণ পচা আলুর রস যে একটা কষ বের হয়, এই কারণে এটা কেউ ছুঁতেও চায় না, মাথায়ও নিতে চায় না। কিন্তু দেশটা কোথায় দিয়ে গেল? দেশটা ধ্বংস করে দিয়ে গেল, দেশটাকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে গেল। দেশের যে আত্মমর্যাদা সৃষ্টি করেছেন বিশ্ব দরবারে আমার প্রিয় নেত্রী শেখ হাসিনা, সেই দেশটাকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করলো। আমি আপনাকে বলতে চাই, প্রায় তার পরবর্তী যে সরকারটি 12ই ফেব্রুয়ারি সান্ধ্যকালীন নির্বাচনের মধ্য দিয়ে একটি সাজানো নাটক, সেই সাজানো নাটকের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসতেন তারা কারা, তাদের পূর্ব ইতিহাস কি, তাদের পিছনের 21শে আগস্টের গ্রেনেড হামলা কোথায় যাবে, কার দায়িত্বে যাবে, এ প্রশ্নের উত্তর কিন্তু বাংলাদেশের মানুষ খুঁজছে। 10 টাকা অবৈধ অস্ত্রের চালান, তা কোথায় যাবে, এ বিষয়ে প্রশ্নগুলি কিন্তু মানুষের মধ্যেই রয়েই গেছে। আর মানুষের পরিস্থিতি, দেশের পরিস্থিতি কি বলবো। তৌফিক মারুফ, গতকাল আমাদের একটি ছেলে উখিয়া কক্সবাজারের, আব্দুর রহমান, ছাত্রলীগের নেতা কর্মী, তাকে সে এই প্রায় 1 বছর পর তার মাকে একটু দেখার জন্য ঢুকেছিল।
সঙ্গে সঙ্গে গুন্ডা বাহিনী এসে, সশস্ত্র গুন্ডা বাহিনী এসে বাড়িটি ঘেরাও করে তাকে মারধর করতে চায়। সে বাঁচাও বাঁচাও বলে, মা মা বাঁচাও বলে চিৎকার করেছে। মা ঝাঁপিয়ে পড়েছে তার সন্তানকে বাঁচানোর জন্য। সেই মাকে নির্মম নিষ্ঠুর ভাবে পিটিয়ে তার সামনেই হত্যা করেছে। আপনি বলুন তো, আমার প্রশ্নের উত্তরটি আমি রেখেই গেলাম, এই সন্তানটি এখন কি চায়? এই সন্তানটি কে আর বেঁচে থাকার কোনো যৌক্তিক কোনো কারণ আছে? এই আব্দুর রহমান তার মায়ের হত্যাকারী যারা, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে কি সেটা ভুল হবে? কাজে সারা বাংলাদেশ তো এভাবে বহু মা হাজারো লাখো মানুষকে হত্যা করেছে। 2800 জন, 308 জন পুলিশকে হত্যা করেছে। গর্ভধারিণী পুলিশ কনস্টেবল তাকে হত্যা করেছে। চিৎকার করে বলেছে, আমার পেটে বাচ্চা, আমাকে বেরো না। তাকেও পুড়িয়ে মেরেছে। এই ইতিহাস বলে শেষ করা যাবে না, সময় কম। কিন্তু আমি শুধু বলবো যে ইনশাল্লাহ আরেকটি সময় যেটা শুরু হয়েছে 12ই ফেব্রুয়ারি থেকে, একটি পক্ষ ক্ষমতায় এসেছে, দেয়ার কান পেতে শুনুন। মানুষের ধিক্কারে, মানুষের ছিচিতে, মানুষের ট্রলে মানুষ বুঝতে পেরেছে যে একটি অনভিজ্ঞ সরকার, একটি অশিক্ষিত সরকার, একটি পরিকল্পনাবিহীন সরকার, এই সরকারকে দিয়ে এই দেশটি চলবে না। এবং আমরা জানি তাদের উপদেষ্টারা ফ্যাসিস্ট উপদেষ্টারাই বলেছেন যে আমরা বিএনপি এবং জামাতের সঙ্গে আলোচনা করেই এই চুক্তি করেছি। কাজে কেউ দায় এড়াতে পারবে না। সবাই কথা বলবে। তৌফিক বলব, আপনি যা জানতে চেয়েছেন, নেত্রীকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন। দেশের মানুষের গগন বিদারী আহাজারি আল্লাহর আরশ কেঁপেছে। আল্লাহ তাআলার কাছে যে দোয়া কামনা করেছে, শেখ হাসিনা দেশে ফিরবেই। শেখ হাসিনার দেশে ফেরা হবে এক ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। এই প্রত্যাবর্তন বিশ্বে কোনো দিন হয় নাই এমন এক প্রত্যাবর্তন হবে ইনশাল্লাহ। আমরা আপনাকে বলতে চাই, আপনার মাধ্যমে বলতে চাই, সে সময় আর বেশি দূরে নয়। ইনশাল্লাহ বাংলার জনগণ নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে বীরের বেশে ফিরিয়ে নেবে এবং বাংলাদেশ শেখ হাসিনার কাছেই নিরাপদ। শেখ হাসিনাই পারে, এই সাহসী বীর যোদ্ধা, তিনি পারবেন সব কিছুর অবসান ঘটিয়ে দিয়ে বাংলাদেশকে আবার, বাঙালি জাতিকে, বাংলার তরুণ সমাজকে, বাংলার ছাত্র সমাজকে, বাংলার বেকার যুব সমাজকে আবার একটি স্বপ্ন দেখে তা বাস্তবায়ন করতে হবে। বাংলার শ্রমিক সমাজ তাকিয়ে আছে সেই নেত্রী শেখ হাসিনার দিকে। ইনশাল্লাহ কৃষক যেমনি ভাবে আজ চিৎকার করে পেঁয়াজের দাম নেই, আলুর দাম নেই, সরকারের কোনো অর্থাৎ ব্যবস্থাপনা নাই, এই সরকার এই দেশ চালাতে পারবে না।
নেত্রী যদি আমাদের নেত্রী যদিও বলছেন এটা আমরা 1 বছর একটু দেখতে চাই, কিন্তু আমি উইথ অল রেসপেক্ট টু মাই লিডার শেখ হাসিনা 1 বছর পার হবে না। এর মধ্যেই জনগণ ফুঁসে উঠেছে। আপনি জানেন আজকে মোহাম্মদপুর আদাবর শেরেবাংলানগর নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা 13তে মিছিল হয়েছে। মহিলারা নেমেছে, শ্রমিক নেমেছে, ছাত্র নেমেছে, যুবক নেমেছে, র্যাব দিয়ে চেষ্টা করেছে, পুলিশ চেষ্টা করেছে, দাঙ্গা বাহিনীর চেষ্টা করেছে। গত মধ্যরাতে ঢাকা শহরে রেড অ্যালার্ট জারি করেছে, কিন্তু রুখতে পারেনি। কাজেই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমিও সেই দিনটির অপেক্ষায় আছি। আপনার প্রশ্নের উত্তরের প্রশ্নের সাথে তাল মিলিয়ে আমি দেখে যেতে চাই। আমি সেই 32 নম্বর, যে 32 নম্বরকে ধ্বংস করে ওরা মনে করেছে যে 32 নম্বরকে ভুলিয়ে দিতে পারবে ইতিহাস থেকে, কিন্তু সারা বাংলাদেশের প্রতিটি বাড়ি তো এখন 32 নম্বর, প্রতিটি বাড়ি এখন 32 নম্বর। আমি জানেন তৌফিক মারুফ, আমি একটু ওই ইটের টুকরো নিয়ে এসেছি, ভাঙা টুকরো। আমি একটা বইয়ের মধ্যে রেখেছি, আমি দেখি, আমি চুম্বল দেই, নয় তাহাজ্জুদের পরে আর নাহলে ফজরের নামাজ পড়ে আমি সেই বয়মে চুমো দেই। কোনোভাবেই কাউকে ছাড়া হবে না, কেউ রেহাই পাবে না। আর আল্লাহ তরফ থেকে বিচার, আমি সেই কথাগুলি বলতে চাই না। সে বিচারের তালিকা আমার কাছে আছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের তরফ থেকে যে বিচার, সে বিচার তো আমার কাছে আছে। দেখেন আমার লিডার শেখ হাসিনা একজন নামাজি পরেজগার মানুষ। তিনি ফজরের নামাজ পড়ে, ফজরের ওয়াক্তেই ফজরের নামাজ পড়ে, তারপরে নয় অজিফা পড়েন আর নাহলে কোরআন থেকে তেলাওয়াত করে দিনের শুরু করেন। কাজে এই নামাজি পরেজগার, এত বড় সৎ দেশপ্রেমিক, কেউ তো বলতে পারে না শেখ হাসিনা একজন অসৎ, কেউ তো বলতে পারে না, কোনো প্রমাণ দিতে পারে না শেখ হাসিনা অসৎ। কাজে সেই মানুষটিকে যারা অপমান করেছে, সে যে জায়গায় থাকুক না কেন, তার